তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, তোমার দলে রাজীব শুভেন্দু নেতায় নেতায় ভারী, আমার দলে একলা দুর্গা 65 নারী। দলের মধ্যে এই স্লোগানটা হাইজ্যাক হয়ে যাচ্ছে। একজন সৃষ্টিকর্তা তখনই সফল যখন তার সৃষ্টি তাকেও ছাড়িয়ে চলে যায়। তোমার মনে হয় এটা একটা স্লোগান আসলে ভোট জিতিয়ে দিতে পারে? বাংলায় ভোট জেতাতে পারেন একমাত্র মমতা ব্যানার্জি। কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যে আবার বামেরা 7% বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠলো? ব্যক্তিগতভাবে একজন এই প্রজন্মের সদস্য হিসেবে আমি চাই লেফট আরও প্রাসঙ্গিক হোক। ঠিক কী কারণে থার্ডবার আবারও সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে তুমি মনে করো? সরকার গঠন হবে এটা নিয়ে আমাদের দলে ভাবনা চিন্তাই হয় না, নিজেদের মধ্যে যখন কথা হয় আমরা খালি ভাবি দিদির শপথ গ্রহণের তারিখটা কবে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে একই ফ্রেমে যিনি রয়েছেন তার নামের আগে বোধহয় খেলা হবেটা জুড়ে গেছে, কারণ ভোটের উত্তেজনার পারদ তো চড়েইছে আমরা জানি রাজ্য জুড়ে, আর তার সঙ্গে সঙ্গে এদিক সেদিক বিয়েবাড়ির কার্ড থেকে শুরু করে স্পোর্টসের যে কোনো ইভেন্ট খেলা হবে। খেলা কি হবে, কিভাবে হবে সেটা তো ভোট বাক্সে মানুষজন বলবেন, কিন্তু দেবাংশু আজকে আমাদের সঙ্গে রয়েছে। দেবাংশু, স্বাগত। থ্যাংক ইউ। দৃষ্টিভঙ্গির সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। করোনা ফ্রি এবং বিজেপি ফ্রি একটা বছরের জন্য আগাম শুভকামনা। আচ্ছা, যেটা দিয়ে আমি শুরু করলাম যে খেলা হবে, খেলা হবে নিয়ে তো চারিদিকে শোরগোল, খেলা হচ্ছে, এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি, বাম সকলেই বলছে খেলা হবে। তো এই খেলা হবে স্লোগান যার, অর্থাৎ দেবাংশুর, তোমার কি মনে হচ্ছে দলের মধ্যে এই স্লোগানটা হাইজ্যাক হয়ে যাচ্ছে? কারণ দলের অন্যান্য বর্ষিয়ান নেতাদেরও অনেকে বলতে শোনা যাচ্ছে যে ওটা তো আমার স্লোগান, কি বলবে? না দেখুন, হাইজ্যাকের কথা আমি বলবো না, আমার দলের বড় বড় নেতারা এটা ব্যবহার করছেন দেখে আমার ভালো লাগছে। একজন সৃষ্টিকর্তা তখনই সফল যখন তার সৃষ্টি তাকেও ছাড়িয়ে চলে যায়, এটা আমার কাছে সফলতা। তো শুধু এই স্লোগানটা বলে নয়, 2019-এর লোকসভা নির্বাচনের আগে মমতা দি আরেকবার স্লোগান, এখন প্রায় তৃণমূল কংগ্রেসের আনঅফিসিয়াল থিম সং হয়ে গেছে, যে কোনো প্রোগ্রামে ওটা বাজবেই। খেলা হবে স্লোগানটা মমতা দি আরেকবারটা যেমন প্রত্যেক নির্বাচনে বাজানো যায়, কিন্তু খেলা হবে স্লোগানটা 2021 স্পেসিফিক। এবং এটা বলার কারণ কি, প্রথমে আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, এই কবিতাটা সবাই জানেন। এই কবিতাটা আমার প্রথম অনুপ্রেরণা, আমি আপনাদের বলি। এই কবিতাটা অনেকে শুনেছেন। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা, খেলা ছাড়া কিছুই কোথাও নাই। খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে, খেলারই ঢেউ জলের স্থলে। ভয়ের ভীষণ রক্ত রাগে, খেলার আগুন যখন লাগে, ভাঙা চোরা জ্বলে যে হয় ছাই। মোদের যেমন খেলা তেমনি কাজ, জানিস নে কি ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটাই অনেক কিছু বলে দেয়, যে আমাদের খেলা হচ্ছে গড়া। মমতা বন্দ্যোপাধ্যায় গড়ার কাজ করেছেন বাংলা প্রথমত। আর খেলা হবেন মানে কি, দেখুন আমাদের দল থেকে বহু লোক চলে যাচ্ছেন অন্য দলে। এই লড়াইটা কি, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 19টা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, একাংশের সংবাদ মাধ্যম, জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, বিজেপির নেতা, সিপিএমের নেতা, কংগ্রেসের নেতা, সবাই একদিকে। উল্টো দিকে একা একটা মহিলা লড়াই করছেন। তাই আমরা বিজেপিকে বলছি, বন্ধু তুমি তোমার ব্যাট আনো, তোমার পছন্দের উইকেট আনো, তোমার পছন্দের জায়গায় পোতো, বল কোন বলে খেলা হবে তুমি ঠিক করো, গ্লাভস তোমার, আম্পায়ারটাও তোমার, মাঠে ঘাস থাকবে কি না তুমি ঠিক করবে, দর্শক আসনে বাংলার মানুষ থাকবে, স্টেডিয়ামটা হবে বাংলার মাঠ। তোমাদের 11 জন প্লেয়ারের উল্টো দিকে আমাদের একটাই প্লেয়ার ময়দানে থাকবে, তোমরা বুট আর প্যাড পরে থাকবে। আমাদের যে প্লেয়ার, একমাত্র প্লেয়ার, সে বুট প্যাড পরে না, সে হাওয়াই চপ্পল পরে। এই কারণেই বলছি ভীষণ রকম খেলা হবে। কেন? তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, তোমার দলে রাজীব শুভেন্দু নেতায় নেতায় ভারী, আমার দলে একলা দুর্গা 65 নারী। এই দুর্গায় জিতবে, এই কারণে বলছি খেলা হবে। ভয় পাবেন না দিলীপ বাবুরা। আপনি বলছেন মেরে দেওয়া হবে, কেটে দেওয়া হবে, পুঁতে দেওয়া হবে, অনাথ করে দেওয়া হবে, শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে, আমরা সব বলি না, আমরা বলছি খেলা হবে। আপনার মেরে যাবার উল্টো দিকে আমরা যদি খেলার কথা বলি তো আনন্দ। আপনি দোলও খেলেন, ফুটবলও খেলেন, ক্রিকেটও খেলেন, এবার রাজনীতির খেলাটা খেলুন না। ঘাবড়াচ্ছেন কেন? আমাদের নাকি সব ডিফেন্ডার স্ট্রাইকার আপনারা নিয়ে নিয়েছেন, আপনাদের তো জেতার কথা। আসুন, দারুণ খেলা হবে, ভীষণ খেলা হবে। আমি শুরুতে শুধু দেবাংশু বলেছি, নামের আগে কিছুই বলিনি যে তৃণমূল যুব জেনারেল সেক্রেটারি কিংবা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কারণ এইগুলোর থেকেও এখন খেলা হবে সঙ্গে দেবাংশু নামটা বেশি যাচ্ছে। তো দেবাংশু,
তৃণমূলের এতগুলো জায়গা দায়িত্ব সামলাচ্ছ তুমি, সেই জায়গা থেকে এই খেলা হবে হাইজ্যাক নিয়ে আমি প্রশ্ন করলাম, কিন্তু অনেকে এরম প্রশ্নও তুলছেন যে এই খেলা হবেটা আসলে হোক কলরবের সময় থেকে চলছে, সেটা নিয়ে কি বলবে? তাহলে আপনি অনেক সংবাদ মাধ্যমে কাজ করেছেন, আপনি এর আগে কোনো সিপিএম এর নেতার কেন এভাবে ইন্টারভিউ করলেন? আপনার তো খেলা হবে হেভি জনপ্রিয় হয়েছে, আপনি উত্তর দিন। বাংলার মানুষ কি সিপিএম এর কারোর মুখে খেলা হবে এটা শুনেছিল এর আগে? আসলে কি জানেন তো, মানে আমি বলতে চাই না, মানে চুরি করা তো বড় বড় নেতাদেরও স্বভাব ছিল, এখন মানে ছোটোখাটোগুলোর মধ্যেও রয়ে গেছে আর কি। দেখুন, খেলা হবে একটা ডায়লগ, কেউ যদি ডায়লগটা দেন, ওই ডায়লগটা বক্তব্যের মধ্যে খেলা হবে বললেন ওটা আলাদা, আর খেলা হবে এটাকে একটা স্লোগানের পর্যায়ে নিয়ে আসা, দুটো আলাদা। আমি স্লোগানটা লিখেছি, বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতিম আসে, আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। উল্টো দিক থেকে বলছে খেলা 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 হবে। এটা স্লোগানটা আমার, ডায়লগ নিয়ে কথা হচ্ছে না এখানে, ডায়লগ যে কেউ যা খুশি দিতে পারে, স্লোগানটা আমার। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ যদি ক্রেডিট নিতে চায় নিন। বাংলার 10টা মানুষকে আপনি ধরে জিজ্ঞাসা করুন যে খেলা হবে স্লোগানটা কার, 10 জনের মধ্যে 5 জন বলবে এটা দেবাংশু ভট্টাচার্যের, ওটাই আমার প্রাপ্তি। যাদের উদ্দেশ্যে এই স্লোগান, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন খেলা হবে স্লোগানটা কার। মানে ফেসবুক থেকে, ফেসবুকের একটা পোস্ট এবং তারপর মানে গোটা 2021-এর নির্বাচনের আগে চারিদিকে খেলা হবে। কি মনে হয় যে রাস্তাঘাটে যখন দেখো তুমি এত পোস্টার, এত লোকজন বলে বিয়ে বাড়ির কার্ড সর্বত্র, কি মনে হয়? অবশ্যই ভালো লাগে। দেখুন, আমি 7ই জানুয়ারি আমার মমতা দি আরেকবার স্লোগানটা উত্তরবঙ্গে শ্যুট করা। এবারও আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই, ওখানে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা আমাকে বললো যে তোমার তো উত্তরবঙ্গের স্লোগানগুলো খুব হিট হয়, এবারও তো বিধানসভা ভোট আসছে, একটা স্লোগান করো না। আমি আগের দিন বললাম ঠিক আছে তোমরা সেট আপ নিয়ে আসো, ওরা ক্যামেরা নিয়ে এলো, ক্যামেরাম্যান সব নিয়ে এলো, নিয়ে এসে পরের দিন সেট আপ কমপ্লিট। পরের দিন ঘুম থেকে উঠেছি, তখন আমার স্লোগান লেখা নেই। চলে গেলাম ওখানে, ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে, বললো দাদা তুমি এলেই শুরু করবো। আমি ঘাসের ওপর বসে আছি, দেখছি ওখানে ক্যামেরা সেট আপ কমপ্লিট, আমার তখনও স্লোগান লেখা হয়নি। আমি ওখানে মাঠে ঘাসের ওপর বসে, কোচবিহারে একটা কলেজের সামনে, কলেজটার নাম আমি মনে করতে পারছি না, ওখানে শ্যুটটা করা 6ই জানুয়ারি, ওখানে বসে আমি স্লোগানটা মাটির ওপর বসে 20 মিনিটে কমপ্লিট লিখলাম। লেখার পরে ওখানেই স্লোগানটা করলাম এবং 6ই জানুয়ারি শ্যুট করা, এডিট হলো, 7ই জানুয়ারি আমি ভিডিওটা পোস্ট করলাম। 7ই জানুয়ারি পোস্ট করার পর 9ই জানুয়ারি ওটা ডিজে ভার্সন চলে এলো, তারপরে সমস্ত জায়গাটা ছড়িয়ে পড়লো। আমাদের কেষ্টদা থেকে শুরু করে মদনদা থেকে শুরু করে প্রত্যেক নেতা এই স্লোগানটাকে ব্যবহার করলে আমার গর্ব, এটা আমার জন্য ভীষণ গর্বের। এবং চতুর্দিকে যখন দেখি এটা বাজছে, আমার মনে হয় দলের জন্য তো কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি। শুধু কেষ্টদা বা মদনদা নন, আমরা জানি দিলীপ বাবু কিংবা বৈশাখী দিকেও আমরা দেখেছি খেলা হবে নিয়ে মতামত রাখতে। সেই মুহূর্তে আপনি খেলা ঘুরিয়ে দিলেন। আপনার ওই একজন চ্যাংড়া নেতা বলে না খেলা হবে খেলা হবে, আপনি রাজনীতি নিয়ে ছেলে খেলা করেন, রাজনীতি কোনো ছেলে খেলা করার জিনিস নয়। বৈশাখী দেবী কি বলেছেন? বলছেন তৃণমূলের একটা চ্যাংড়া ছেলে আছে না, বলে খেলা হবে খেলা হবে। মাননীয়া, খেলাটা কোনো মানে রাজনীতিটা কোনো খেলার জায়গা নয়, এটা একটা সিরিয়াস কথার জায়গা। আমার কি এটা বলা উচিত উনি যেটা করছেন বিশেষ একজনের সাথে, ওটা খেলা কি খেলা নয়? আমি বলবো না, কারণ আমি ওই পর্যায়ের মধ্যে পড়ি না। উনি আমাকে যখন খুঁচিয়েছেন তখন আমি বললাম ওই কথাটা। দেখুন, বৈশাখী দেবীও বলছেন তৃণমূলের একটা চ্যাংড়া নেতা আছে না, বলছে খেলা হবে খেলা হবে। কই, উনি তো বললেন না বিজেপির ওই নেতাটা বলছে, সিপিএমের ওই নেতাটা বলছে, তাহলে উনিও জানেন এটা তৃণমূলের, এটা আমার। ফলে যাই হোক, আমি বিজেপি নেতাদের বলছি প্লিজ ভয় পাবেন না, আমরা তো শুধু খেলবো বলছি, আসুন না, মাঠে তো রেডি। বাংলার মানুষ আসলে বুঝতে পারছেন জয় শ্রীরাম ঢাকা পড়ে গেছে, ওটাকে ওপর দিয়ে ছাপিয়ে চলে গেছে খেলা হবে। এখন দিলীপ বাবুরা যেখানেই যাচ্ছেন, যখন সাইডে খেলা হবে শুনছেন, ওনারা বুক দূর দূর করে ভাবছেন এখানে তৃণমূলের এক্সিস্টেন্স রয়েছে। এটা ওনাদের ভয় বাড়িয়ে দিয়েছে। আর বিজেপির মেন প্ল্যানিংটা কী ছিল? শুভেন্দুবাবু মনে আছে একটা বিশেষ সাক্ষাৎকারে বলেছিল যে আমার এখন প্ল্যান হচ্ছে পাটে পাটে তৃণমূল ভাঙাবো। কেন? মোরালি তৃণমূল যেন স্ট্রং হতে না পারে। ধরুন প্রত্যেক সপ্তাহে একটা করে বড় নেতা যদি চলে যায়, তৃণমূল কর্মীরা মানসিকভাবে দুর্বল থাকবে, এক ধাক্কায় হয়ে গেলে মিটে গেল। শুভেন্দুবাবুরা বুঝতে পারেননি একটা খেলা হবে স্লোগান তৃণমূল কংগ্রেসের মোরাল বুস্ট, শুধু মোরালটাকে বুস্ট করবে তাই নয়, ওটাকে 2011-র চেয়েও বেশি স্ট্রং জায়গায় নিয়ে চলে যাবে। তাহলে কি তুমি কোথাও মনে করো যে একটা স্লোগান আসলে ভোট জেতাতে কাজে আসতে পারে? মানে তোমার মনে হয় এটা একটা স্লোগান আসলে ভোট জিতিয়ে দিতে পারে কোনো দলকে? বাংলায় ভোট জেতাতে পারেন একমাত্র মমতা ব্যানার্জি। একটা স্লোগান কি জানেন তো, মানে 49টাকে 51 করতে পারে, কিন্তু 49টা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী, বা 51টা মমতা বন্দ্যোপাধ্যায়, যে খেলা হবেটা বলছি এটাও তো মমতা ব্যানার্জি। লাইনটা শুনুন,
তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে। এখানেও তো দিদি, ফলে সবই দিদি, তৃণমূল কংগ্রেসের সবই দিদি। হ্যাঁ, ক্রিয়েটিভ ওয়েতে কোনো প্রেজেন্টেশন মানুষকে আরও মনোগ্রাহী করে তোলে সেই ব্যাপারে। এখন আপনি রেস্টুরেন্টে যখন যান, আপনার ইচ্ছে হলে আজকে দুপুরবেলা ভাত দিয়ে চিকেন খাবেন, একটা কম দামি রেস্টুরেন্ট আর বেশি দামি রেস্টুরেন্টের মধ্যে তফাৎ একটাই, দুজনেই আপনাকে চিকেন দেবে, কিন্তু একজন একটু ভালো করে গার্নিশ করে দেয়, সাজিয়ে দেয়, ওই সাজানোর জন্যই তার দাম। আর সাজালে ওটা একটু পাবলিকের বেশি ভালো লাগে দেখতে, ওই জন্য ওই রেস্টুরেন্টে যায়। আমি শুধুমাত্র আমার দলের বক্তব্যটাকে স্লোগান আর কবিতার মাধ্যমে সাজিয়ে দিচ্ছি মানুষকে। আপনি দেখেছেন টেলিভিশন বিতর্কে কবিতার চল ছিল না। আমি প্রথম যুক্তিতক্ক বা এরকম টাইপের যে ফরম্যাটগুলো, সেগুলোতে বক্তব্যের সাথে সাথে কবিতা রাখা শুরু করি, মানুষের মধ্যে যেন সহজে পেনিট্রেট করা যায়। কারণ আপনি একটা কথা যখন একটা ছড়া বা কবিতার মাধ্যমে বলবেন, ওটা মানুষের মনে বেশি গেঁথে থাকবে। আপনার মনে আছে বিজেপি যখন বলেছিল হর হর মোদি ঘর ঘর মোদি, খুব ইজিলি পেনিট্রেট করতে পেরেছিল। হাম মোদিজি কো লানে ওয়ালে হ্যাঁ, আচ্ছে দিন আনে ওয়ালে হ্যাঁ, স্লোগানের মধ্যে পেনিট্রেট করে গেছিল। আবার আমি যখন বললাম এই রাজ্যে দিদির রাজ পিঁপড়ের ডি মতিতাজ, মাওবাদীরা ছাড় খার মমতা দিয়ে আরেকবার, জঙ্গলমহলের মানুষ কিন্তু রিলেট করতে পারলো, সত্যি তো পিঁপড়ের ডিম খাই না, সত্যি তো মাওবাদীরা ছাড় খার, চলো মমতা দিয়ে আরেকবার। তাই আজকে যখন খেলা হবে বলছি, মানুষ ওভাবেই রিলেট করতে পারছে। মুকুল শোভন সব্যসাচী, বিজেপি আজ আস্ত রাঁচি, দিলীপ কি ফের কাঁদবে তবে, বন্ধু সেদিন খেলা হবে। সত্যি তো বিজেপি রাঁচি, কারণ রাঁচি না হলে একটা দলে শুধু মুখ্যমন্ত্রীর মুখ হওয়া নিয়ে তো ঝগড়া হয়, কে কি বলছে জানে না। দিলীপ মুকুলকে সহ্য করতে পারে না, মুকুল রাহুলকে সহ্য করতে পারে না, ওরা আবার কেবি শুভেন্দুকে সহ্য করতে পারে না। দলটা একটা রাঁচি, একটা ক্লাব হয়ে গেছে, যে যেখান থেকে পারছে যাচ্ছে আসছে। ফলে আমি মনে করি আমার এই স্লোগান যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের বুস্ট করে থাকে, এটাই আমার কাছে প্রাপ্তি। আমি জানি এটা হয়তো ইতিহাসে কোথাও লেখা থাকবে না, দেবাংশু বলে কোনো একজনের কোনো একটা স্লোগান ওই সময় উত্তেজনা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। কিন্তু আমি যখন আজ থেকে 50 বছর পর প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকবো, হয়তো বাকশক্তি হারাবো, ভগবান যখন তখন মিস কল মারবে, অপেক্ষা করব, তখন পাশের ঘরে বসে আমার নাতি নাতনিরা যখন পড়াশোনা করবে, তাদের ইতিহাসের স্যার যখন তাদেরকে বলবে যে এই প্রশ্নটা এবার মাধ্যমিকে ইম্পর্টেন্ট, কী প্রশ্ন, বাংলার দ্বিতীয় নবরূপকার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো, এবং তারপরে বলবে 2.5 নম্বরের একটা টিকা, এটাও পড়ে যাও, খুব ইম্পর্টেন্ট, কি এই মহাযুদ্ধে তার পিঠে ছুরি মারা বা বিশ্বাসঘাতকতার নজির হিসাবে শুভেন্দু অধিকারীর ভূমিকা আলোচনা করো, বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা আলোচনা করো। সেদিন আমি হয়তো বাকশক্তি হারাবো, কিন্তু ভগবানের মিস কলটা রিসিভ করার আগে এইটুকুনি আমার মনে শান্তি থাকবে যে ওই 10 নম্বরের প্রশ্নের সাথে কোথাও আমি অ্যাসোসিয়েটেড ছিলাম আজ থেকে 50 বছর আগে। হাসতে হাসতে মৃত্যুবরণ করব, ভগবানের কাছে যাবো এই শান্তিটা নিয়ে। হয়তো নাতি নাতনিদের বলতে পারবো না এই 10 নম্বরের প্রশ্নটার সাথে তোর একসময় দাদু ছিল রে, 2.5 নম্বরের প্রশ্নের সাথে ছিল না। বেশ, এই মির্জাফরের কথা যখন উঠছে, সত্যি কি শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়ায় কোনো প্রভাবই পড়বে না? কেন পড়বে? আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন, আজকে আমার একটা অভিযোগ আছে আপনাদের কাছে। এতদিন ধরে ক্রমাগত 9 বছর ধরে টেলিভিশনে আপনারা বলে এসছেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আপনারা বলেছেন। আজকে আমি আপনাদের কথাটাই আপনাদের বলছি, হ্যাঁ তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে আপনি বলুন এত গুরুত্বপূর্ণ নেতা দেখতে পাচ্ছেন কোথা দিয়ে? এতদিন বলতেন তৃণমূলে কোনো গুরুত্বপূর্ণ নেতা নেই, দিদি ছাড়া কেউ গুরুত্বপূর্ণ নয়, আর আজকে সমস্ত সংবাদ মাধ্যম হচ্ছে দেখ ওখান থেকে এটা গুরুত্বপূর্ণ নেতা চলে গেল, ওখান থেকে ওই সেক্রেটারি চলে গেল, ওখান থেকে ওই জেলা সভাপতি চলে গেল, কোথা দিয়ে এলো? তার মানে কি অনেকগুলো পোস্ট ছিল? আপনারা এতদিন শুধু ল্যাম্প পোস্ট দেখতেন, আর না হলে আপনারা এতদিন ঠিকই দেখেছেন আসলে সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। আর এই কারণে বলি পোস্টটা যতক্ষণ আছে ওই পোস্টই গোটা গ্রাম গোটা শহরকে আলো দেয়। একটা ল্যাম্পপোস্ট পড়ে গেলে পরের দিনই নতুন ঢালাই করে ল্যাম্পপোস্ট বসে যায়, তারের মাধ্যমটা পাল্টে যায়, একটা তার ছিঁড়ে গেলে নতুন তার আসে, পাবলিকের ঘরেও আলো জ্বলে, কারণ আলোটা ঘরে লাগানো আর মেন পোস্ট থেকে আলোটা আসছে। আমাদের পোস্টও আছে, আমাদের কুড়ে ঘরটাও আছে, মাঝখানে তারটা শুধু লালের বদলে নীল তার হবে, নীলের বদলে সবুজ তার হবে, তার বদলে খয়েরি তার হবে, মিডিয়াম পাল্টাতে থাকে। কখনো শুভেন্দু অধিকারী মিডিয়াম ছিল, আজকে আমাদের ধরুন মদন মিত্র মিডিয়াম, কখনো রাজীব ব্যানার্জি মিডিয়াম ছিল, আজকে আমাদের অরূপ রায় মিডিয়াম, কখনো শঙ্কুদেব পণ্ডা মিডিয়াম ছিল, সৌমিত্র খা মিডিয়াম ছিল, আজকে হয়তো তাদের জায়গায় আমি মিডিয়াম। আমরা একটা তার, আমি যদি ছিঁড়ে কালকে পড়ে যাই, আবার হয়তো অন্য কেউ এই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন কেউ একজন এসে দিদি আর জনতার মিডিয়াম হয়ে যাবে। মিডিয়াম চেঞ্জ হতে থাকে, কিন্তু আলোটাও জ্বলে আর পোস্ট ইলেকট্রিক সাপ্লাই দিয়ে যায়। একটা দলের তরুণ তুর্কি হিসেবে অনেকটা দায়িত্ব নিতে হয়, তুমি অনেকটা দায়িত্ব নিয়ে মাঠে ঘাটে বেরিয়ে কাজও করছো খুব স্বাভাবিকভাবে। কি মনে হচ্ছে জনতার পালস কি বলছে? 2021 তৃণমূল 221, 1 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তৃণমূলের সব পচামাল বিজেপির ঘরে। 2, 3
বিজেপির 49টা মুখ্যমন্ত্রী, তৃণমূলের একটাই। এই তিনটে কথা বাংলার মানুষ বলছে মেনলি। কেন বলছে দেখুন, বাংলার মানুষ কিন্তু আর যাই হোক বেইমানি পছন্দ করে না। কখন পছন্দ করতো? ধরুন শুভেন্দুবাবু আজকে তার 5 বছরের মন্ত্রিত্বর টাইম, বিধায়কের টাইম 2.5 বছরে ছেড়ে দিলেন, এখনও তার 2.5 বছর টাইম বাকি আছে। তখন মানুষ বলতো না ত্যাগ করেছে, স্বামী বিবেকানন্দের ভাই এসছে। কিন্তু এখন পাবলিক বলছে না কেন? কারণ ওনারা তবে ছাড়লেন যার 3 মাস পরে ভোট। রাজীববাবু তো সেদিন ছাড়লেন যার 15 দিন পর হয়তো ভোট অ্যানাউন্স হবে। ফলে পাবলিক বুঝতে পারছে এটা শুধুমাত্র ক্ষমতা লোভের খেলা। আর পাবলিক বলছে সারদা নারদার জন্য যে নেতাগুলো আজকে আপনি বলুন, অমিত শাহ নরেন্দ্র মোদী বাংলায় বক্তৃতা দিচ্ছে, হলদিয়ায় মোদীজি বক্তৃতা দিল, একটা শব্দ শুনেছেন সারদা নারদা নিয়ে? অথচ অমিত শাহ নরেন্দ্র মোদীরা বক্তৃতা দিলে, আধা ঘন্টার বক্তৃতা দিলে 15 মিনিট ধরে সারদা নারদা থাকতো। हम शारदा के दोषियों को जेल में डालेंगे, बंगाल के हर आदमी का एक एक पैसा का हिसाब लेंगे। आज कैसे जेल में डालेंगे? वो तो भाजपा का जेल में है ना बंदी। शुभेंदु নাকি তোলাবাজ বিজেপি, সৌমিত্র কা তোলাবাজ বিজেপি, শোভন চ্যাটার্জি। আমি একবার টেলিভিশন চ্যানেলে গেছিলাম, বিজেপির একজন নেতা বলছে, দেবাংশু তুমি বেশি কথা বলো না, তোমাদের নেতা শোভন চ্যাটার্জি তো তোয়ালেতে মুড়িয়ে টাকা নিচ্ছে, আমরা টিভিতে দেখলাম। শোভন চ্যাটার্জি বিজেপিতে যাওয়ার পর আমি আবার টিভিতে গেলাম, ওই নেতাটাকে বললাম, ও দাদা একটু কথা আছে শোনো। বলছে কি? আমি বলছি সেদিনকে ওই নেতা ছিল তোয়ালে, আজকে খুব ভালো, কারণ আজ চলে গেছে গোয়ালে। আপনারা দেখেছেন হয়তো সেই টিভি শোটা। এখন প্রবলেমটা হচ্ছে, লাদেন যদি আজকে আমেরিকা না মারতো, মোদিজি বাঁচিয়ে দিত। শুধু বলতো ভাই তুই বিজেপিতে আয়, তোকে ভদ্রলোক বানানোর দায়িত্ব আমার। তো মানুষ এগুলো দেখছে। আর কি জানেন তো, মানুষ জানে দিদি না থাকলে আমার স্বাস্থ্যসাথীর কার্ডটার ভ্যালিডিটি থাকবে না, দিদি না থাকলে আমার মেয়েটা কন্যাশ্রী স্কলারশিপ পাবে না, আমার মেয়েটা রাত্রিবেলা যখন 10টার সময় অন্যান্য টাইমে বাড়িতে ঢোকে দিদি সরকারের আমলে, বিজেপি যদি ক্ষমতায় আসে 10টা 11টা 12টা মেয়েটা বাড়িতে ঢোকে না, টেনশানে মা সব জায়গায় ফোন করে, মেয়ের কোনো খোঁজ নেই। পরের দিন ভোরবেলা মা কি বাইরে বেরিয়ে এটা দেখতে চায় যে তার মেয়ের নিথর দেহটা নগ্ন অবস্থায় কোনো পচা ডোবার ধারে পড়ে আছে? তার চেনা পরিচিত বাংলাটা উত্তরপ্রদেশের হাতরাস হয়ে গেছে? না, আমার বাংলা হাতরাস হবে না। এই কারণেই আমার স্লোগানের 3য় স্ট্যান্ডাটা দেখুন, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু এবার খেলা হবে। বাংলার মানুষের প্রত্যেকটা পালস বুঝে স্লোগানটা লেখা। আমার মাটি ইউপি বিহার হবে না, আমার মাটি বাংলা থাকবে। আমার বোনেরা রাত্রিবেলা যায়, রাত্রিবেলা ফেরে নিশ্চিন্তে বাড়ি ফিরবে। আপনি নিশ্চিন্তে আপনার কোনো প্রিয় মানুষের সাথে হাত ধরে কলকাতার রাস্তায় হাঁটবেন, কোনো বজরং দলের সেনা এসে আপনার সঙ্গে থাকা প্রিয় মানুষটার হাত পা ভেঙে তাকে বাড়িতে পৌঁছে দেবে না, কোনো নীতি পুলিশই বাংলায় চলবে না। বাংলার যে ধর্ম যে জাতের মানুষ যাকে খুশি পছন্দের বিয়ে করবে। বাংলা, বিজেপির কি টার্গেট জানেন? বাংলাকে নিরামিষাশী বানাবে। কারণ আরএসএস আইডিওলজি অনুযায়ী যে হিন্দুরা মাছ মাংস খায় তারা হিন্দুই নয়। বাঙালি হিন্দুরা 86% বাংলার মানুষ মাছ মাংস খায়। আপনিও খান, আমিও খাই, আমার চিকেন প্রিয়, আপনার মটন প্রিয়। কিন্তু বলুন তো, বিজেপি যদি এসে বলে সির্ফ ছোলে ভটুরে খানা পড়েগা, সির্ফ পনির খানা পড়েগা, সির্ফ পালং পনির খানা পড়েগা, চিকেন খাওগে তো ঘর মে যাকার ধুলাই হোগা, বাংলার মানুষ তো মেনে নেবে না। দরকার হলে নরেন্দ্র মোদীকে ডেকে মটন খাওয়াবে ভালো করে কষিয়ে। তো আমাদের কথা হচ্ছে, এই বাংলার কালচারটা বিজেপি নষ্ট করতে চাইছেন, ওটা বাংলার মানুষ হতে দেবে না। বাংলার মানুষ বাংলাকে বাংলা রাখবে। একটা জায়গায় বিজেপিকে ভোট দিয়ে বাংলা দেখেছে একটা ভাটপাড়া তৈরি হতে পারে, যেখানে বাঙালি মেয়েবউরা বাড়ির বাইরে বেরোতে পারে না। উত্তরপ্রদেশ বিহার থেকে গুন্ডা ঢুকিয়ে বিজেপির লোকেরা থ্রেট করে, একটা ভাটপাড়া বাংলার মানুষ দেখেছে। বাংলা ঠিক করুক তারা গোটা রাজ্যটাকে 5 বছরের জন্য ভাটপাড়া দেখতে চায় কিনা। বাড়ির জানলাটা খুলে ভোরবেলা যদি বোমগুলির আওয়াজ পেতে চাও, পদ্ম ফুলে ভোট দাও। বাড়ির জানলাটা খুলে যদি ভোরবেলা রবীন্দ্রসঙ্গীতের হালকা টিউন আর কোকিলের সুন্দর স্বর শুনতে চাও, তাহলে জোড়া ফুলে তোমায় ভোটটা দিতেই হবে বন্ধু। এটাতে গেল বিজেপিকে নিয়ে কথা, খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে। কিন্তু এই যে আমরা দেখলাম একটা নবান্ন অভিযান হলো, তো তাতে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যে আবার বামেরা 7% বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠলো? না, ওনারা প্রাসঙ্গিক হন, আমি তো চাই ব্যক্তিগতভাবে একজন এই প্রজন্মের সদস্য হিসাবে আমি চাই লেফট আরও প্রাসঙ্গিক হোক। কারণ একটা দল দায়িত্ব নিয়ে নিজের লাংস লিভার কিডনি খুলে বিজেপিকে বিক্রি করে দিয়েছে। এখন সিপিএমের ওপরের নেতারা যতই বলুন, তলায় তলায় যে লোকাল কমিটি জোনাল কমিটির সাথে বিজেপির বিভিন্ন নেতাদের সেটিং হয়েছে মোটা টাকার বিনিময়, সেটা তারা কি জানেন না? সব জানেন। একটা দল, যে দলটা কিনা পরিবর্তনের ঝড়েও 2011 সালেও প্রায় 38% ভোট পায়, সেই দলটা
কি করে 7%-এ নেমে আসে আপনি বলুন তো? এটা যদি রেজিমেন্টেড ভোট ট্রান্সফার না হয়ে থাকে, রেজিমেন্টেড পার্টির সদস্যরাই রেজিমেন্টেড ভোট ট্রান্সফার করতে পারে। এখন সিপিএমের টার্গেট হচ্ছে 7% থেকেও যদি আরও 4% বিজেপিকে দেওয়া যায়। আমি তো বলছি বামেরা প্রাসঙ্গিক হন, আমি তো বলছি সিপিএম আরও ওপরে চলে আসুন। আমরা তো চাই আমাদের লড়াইটা সিপিএমের মতো দলের সাথে হোক, আমরা তো এটা সবসময় চাই। আমরা একটাই কথা সিপিএমকে বলছি, আপনারা ধুয়ে মুছে যাওয়ার একটাই কারণ, প্রথম কথা সেটিং আপনাদের টাকার কাছে বিকিয়ে যাওয়া, আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনাদের পাকা চুলের নেতা। আপনি দেখুন তৃণমূলকে আপনারা অনেক বলে গালাগালি করেন, আমার মতো একটা ছেলে যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, যার পুরো ফ্যামিলি 51 পরিবার, 17 জন মেম্বারের পরিবার, পুরোটা অ্যাপলিটিক্যাল শুধু নয় রাজনীতি বিমুখ পরিবার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো দাদা বাবা কাকা ছাড়া তৃণমূল কংগ্রেসই তো আমাকে মর্যাদা দিয়েছে, তৃণমূলই তো আমাকে দেবাংশু বানিয়েছে, জায়গা দিয়েছে কাজ করার। আপনি দেখান তো একটা 23 বছরের ছেলে, যখন আমি স্পোক্স পার্সন হই, আই ওয়াজ 23.5, একটা 23.5 বছরের ছেলেকে মুখপাত্র করে কোন দলের ছেলে? আমি তৃণমূল যুব কংগ্রেসের সবচেয়ে ইয়ং সদস্য, 24.5 বছর বয়সে তৃণমূল যুব কংগ্রেসে জায়গা পেয়েছি। যে বয়সে ছেলেরা ছাত্র রাজনীতি করে, ছাত্র পরিষদ করে, কোন দলে আর হয় না? তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তার প্রজন্ম তৈরি করেছেন, কিন্তু সিপিএমের লোকেরা পারেননি। পাকা চুলের মাথা নিয়ে এমন হয়েছে এক শতরূপ ঘোষ, সবেদন নীলমণি, তাও তার 40-এর উপর বয়স, উনি ভালো বলেন, আমার দাদার মতো হন, কিন্তু একটা শতরূপ ঘোষকে দিয়ে তো ইউথ ভোট টানা যায় না, ইউথদের মনের আশা সঞ্চার করা যায় না। কারণ ওরা জানতে চায় সেই বিমান বসু যে বামফ্রন্টের চেয়ারম্যান, মায়ের পেট থেকে পড়ে আমরা দেখছি, আজও তাই দেখছি। কোথায় পরিবর্তন? সেই সুজন চক্রবর্তী, সেই সূর্য মিশ্র, সেই গৌতম দেব। কিন্তু তারপরেও তুমি চাইছো যাতে বামেরা উঠে আসে অন্তত, কারণ এক্ষেত্রে বাম কংগ্রেসের যে জোটের কথা বলা হচ্ছে, যে জোট হয়ে গেছে বলা হচ্ছে, সেটা কোথাও তোমাদের জন্য একটা সুফল দেবে বলে মনে করছেন? না না না, আমাদের সুফল নয়। শুনুন, সোজা কথা বলি, তৃণমূল কংগ্রেস 51% ভোটের টার্গেট রেখে এগোচ্ছে। যে দল 51% ভোটের টার্গেট রেখে এগোয়, সে দলের মাথায় এটা থাকি না উল্টো দিকের কোন দল জোট বাঁধলো। কারণ আপনি যদি কোনো রাজ্যে 51% ভোট পান, উল্টো দিকের সমস্ত দল এক জায়গায় হলেও আপনার কিছু যায় আসে না। এখন সিপিএম বিজেপি কংগ্রেস এক জায়গায় হবে কিনা আমাদের কিছু যায় আসে না। আমরা চাই আমাদের লড়াইটা সিপিএমের সাথে হোক, কারণ যতই হোক সিপিএম দলটা অন্তত বাংলার দল। হ্যাঁ, হতে পারে চীনের চেয়ারম্যান ওদের চেয়ারম্যান, কিন্তু তাও অন্তত বাংলার দল। হতে পারে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারেননি কেরালা লবির চাপে, হতে পারে বিজেপির থেকেও কোনোদিন বাংলা থেকে কেউ মুখ্য প্রধানমন্ত্রী হতে পারবেন না কখনো, শুধুমাত্র গুজরাট লবির চাপে, আমরা জানি। তাও বলছি অন্তত প্রধান বিরোধী পক্ষ হিসেবে সিপিএম উঠে আসুক, এটা তো আমরা চাই। একটা শিক্ষিত দলকে চাই যারা আমাদের মুখোমুখি হবে। অন্তত গরুর দুধে সোনা পাওয়া যায়, সহজ পাঠ কার লেখা, রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে, এই সমস্ত কথা বলা দলের থেকে তো অবশ্যই ভালো যারা বাংলার কালচারটাকে নষ্ট করছে, সংস্কৃতিটাকে নষ্ট করছে। এটা আমরা চাই। একজন অন্তত যুব সমাজের প্রতিনিধি হিসাবে এটা আমার ব্যক্তিগত চাহিদা, দলগত নয়। আমি এটা দলের তরফ থেকে আপনাকে বলিনি, একজন যুব রাজনীতিবিদ হিসাবে এটা আমার চাহিদা। এবার সিপিএম যদি মনে করে বিমান বসুকে দেখে ওরা 7% ভোটটাকে 47%-এ নিয়ে যেতে পারবে, বিমান বসুর সেই ব্যাপক ক্রেজ আছে, আপ টু মাই লেফট ব্রাদার্স, আমার কিছু বলার নেই। বেশ, কাজ সব জায়গায় তো 100% করা সম্ভব হয় না। তোমার কি মনে হয় যুব নেতা হিসেবে যখন রাস্তাঘাটে যাচ্ছ, মাঠে ঘাটে যাচ্ছ, কোন কোন জায়গায় এখনো কাজ বাকি রয়ে গেছে? দেখুন, আমার মা আমাকে 30 দিনই রান্না করে খাওয়ায়, কিন্তু একদিন ডালে নুন কম হতে পারে। তা বলে আমি রাস্তায় ঢোল বাজাতে বলবো না দূর আমার মা কি বাজে রান্না করে, আমার মা বাজে রান্না করে। একদিন নুন কম হয়, কিন্তু আমি 29 দিন যে তৃপ্তি করে ভাত খাই, ওটা আমার মায়ের পক্ষেই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলার মা, তিনি একটা দলকেও নেতৃত্ব দিচ্ছেন, বাংলার সবচেয়ে বড় দল। তিনি একটা সরকারকেও নেতৃত্ব দিচ্ছেন, যে সরকারটা মোটামুটি ইতিহাসের অন্যতম একটা একক বৃহত্তম মার্জিন নিয়ে ক্ষমতায় এসেছে। এহেন একজন ব্যক্তির পক্ষে একটা দল আর সরকার চালানোর মাঝখানে 99%-এর মধ্যে 1% বা 0.1% খারাপ লোক থাকতে পারে, সরকারেও থাকে। কিন্তু তারপরেও তুমি চাইছো যাতে বামেরা উঠে আসে অন্তত, কারণ এক্ষেত্রে বাম কংগ্রেসের যে জোটের কথা বলা হচ্ছে, যে জোট হয়ে গেছে বলা হচ্ছে, সেটা কোথাও তোমাদের জন্য একটা সুফল দেবে বলে মনে করো? প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন দেখুন গোল তো চেঞ্জ হয়। আমরা প্রথম 5 বছরে আমাদের লক্ষ্য কী ছিল? পরিবর্তন হবে। আমরা কিন্তু কন্যাশ্রীরও প্রতিশ্রুতি দিইনি, সবুজ সাথীরও প্রতিশ্রুতি দিইনি, খাদ্য সাথীরও প্রতিশ্রুতি দিইনি। আমরা শুধু বলেছিলাম আগা 5 তলা পরিবর্তন হবে। পরিবর্তন হয়েছে। আপনারা গ্রামে গ্রামে ঘুরছেন, পরিকাঠামোগত পরিবর্তন দেখছেন, শান্তি এসছে বাংলায়। রাজনৈতিক এই যে গণহত্যাগুলো একের পর এক হতো, সেটা আমরা লাস্ট 8 বছর একটা গণহত্যা শুনিনি। এখানে 10 জনকে মেরে দিল, ওখানে পুড়িয়ে দিল, ওখানে ব্রিজে সন্ন্যাসী জ্বালিয়ে দিল, ওখানে গুলি করে ছাদ থেকে 15 জনকে 20 জনকে মেরে দিল, শুনিনি। একটা নন্দীগ্রাম সিঙ্গুর হয়নি। বাংলায় পরিবর্তন এসছে, গণতন্ত্র ফিরেছে। আজকে একটা চায়ের দোকানে বসে সিপিএম বিজেপির লোকেরা মমতা ব্যানার্জিকে গালাগালি করতে পারে,
সিপিএমের সময় এটা করা যেত না, এই গণতন্ত্রটা ফিরেছে, ফলে এই পরিবর্তনটা তো হয়েছে। এখন যে জায়গাটার কথা আমাদের বক্তব্য, এবার প্রথম সরকারের ক্ষেত্রে আমরা এক রকমের কাজ করেছি, সেকেন্ড 5 বছরের ক্ষেত্রে আমরা এক রকমের কাজ করেছি, আমাদের টার্গেট আমাদের থার্ড টার্মের ক্ষেত্রে আবার নতুন কিছু কাজ করা। সেই কাজ অবশ্যই আমাদের থাকবে এবং সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি নির্দ্বিধায় যে জায়গাগুলো এখনও বাকি রয়ে গেছে, বাংলার মানুষের চাহিদা, আমাদের প্রতিশ্রুতিটা তো আমরা করে ফেলেছি, এবার বাংলার মানুষের চাহিদা যে জায়গাগুলো বাকি রয়েছে ওটা আগামী 5 বছর আমরা অবশ্যই কমপ্লিট করবো। তরুণ নেতা হিসেবে, যুব নেতা হিসেবে কাজ করতে গিয়ে নিশ্চয়ই স্বাধীনভাবেই কাজ করতে পারো দলে, সেক্ষেত্রে বড়দের কতটা অর্থাৎ দিক নির্দেশ থাকে বা তারা কিভাবে সাহায্য করেন? প্রচুর। মাননীয় রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু থেকে শুরু করে প্রচুর লিডারশিপ আমাদের পার্টির রয়েছেন, যারা সমর্থন করেন, যারা পাশে দাঁড়ান, যারা টিচ করেন, শেখান, এবং আমিও একজন অনুরাগী ছাত্রের মতো তাদের বক্তব্য শুনি, তাদের থেকে শিখি। তারা তো আমার থেকে প্রচুর বড় বয়সে এবং অভিজ্ঞতাতেও, বিশেষ করে ডেরেক স্যার, অভিষেক দা, তারা তো আমাকে নিজে হাতে ধরে এভাবে গাইড করেছেন, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বাংলার মানুষের থেকে শিখে, এই যে ধরুন আজকে এই চায়ের দোকানটায় আসলাম, এই যিনি চা বানাচ্ছেন তার কথাটা আপনি শুনলেন তো, আপনি নিজে ছিলেন, উনি বলছেন জানি না গো, বিজেপি তো চলে আসতে পারে, কি হবে বলা যাচ্ছে না। আমি বললাম স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে? উনি বললেন যে কার্ড তো হয়েছে, কিন্তু কার্ডটার কোনো মানে থাকবে না। কেন? বলে না, যদি বিজেপি চলে আসে। কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি চান, কে আসুক? বলছে আমি তো চাই দিদি আসুক, কিন্তু যদি বিজেপি চলে আসে কার্ডটার ভ্যালিডিটি থাকবে না। ইনিও চান দিদি আসুক, কিন্তু ভয় পাচ্ছে কোথাও না বিজেপি চলে আসে। ইনি যেভাবে রাজনীতিটাকে বিশ্লেষণ করলেন, এনার চায়ের দোকানে বসে চা করতে করতে যে রাজনীতিটা ইনি ফলো করেন, আমি কিন্তু এনার থেকেও শিখলাম। ওই কবিতাটা ছোটোবেলায় পড়েছিলাম, সবার আমি ছাত্র। আমি ওভাবেই বলি, আমি সবার ছাত্র, সবার থেকে শিখছি, শিক্ষা কোনোদিন শেষ হবে না, এবং সবাই আমাকে খুব সাহায্য করেন। এমনকি বহু সিপিএম বিজেপির নেতাও, তারাও সিনিয়র নেতারা যখন টেলিভিশন চ্যানেল থেকে বাইরে বেরোন, তাদের থেকেও কিছু শেখার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই টেলিভিশনের পর্দায় যখন বসে আছি আমি তাদেরকে 1 ইঞ্চি জমি ছাড়বো না, কিন্তু বাইরে বেরোনোর সময় আমি তাদের থেকে অবশ্যই জানতে চাইবো, অবশ্যই শিখতে চাইবো। সিপিএমের বহু বড় নেতা তন্ময় ভট্টাচার্য, তারা যখন বাইরে বেরোন তাদের থেকে জানতে চাই এই জায়গাটা কী করা যায়। বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তারা যখন বাইরে বেরোন তাদের থেকে বাইরে জানতে চাই এই জায়গাটা কী করা যায়, তাদের থেকে শিখি। এবার শেখাটা শেষ হবে না, কিন্তু শেখা পড়া লেখাপড়া যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপনি যদি কথা বলেন, বাংলার মানুষ আপনার বক্তব্য নেবে, না হলে নেবে না, এটা পাতি কথা। শেষ প্রশ্ন, এই যে থার্ড টার্মের কথা এতবার এত কনফিডেন্টলি বলছো, ঠিক কী কারণে থার্ড বার আবারও সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে তুমি মনে করো? দেখুন, এটা আমাদের কনফিডেন্ট নয়, মানে আমি বলছি আমাদের সরকার গঠন হবে এটা নিয়ে আমাদের দলে ভাবনা চিন্তাই হয় না। নিজেদের মধ্যে যখন কথা হয়, আমরা খালি ভাবি দিদির শপথ গ্রহণের তারিখটা কবে। এটা একবার দিদি বলে দিক আমাদের, যে আমি না 30শে মে শপথ নেব, আমরা বাঁশ দড়ি নিয়ে সেই মাঠে চলে যাবো, ছেলেমেয়েরা। ক্ষমতায় আসা নিয়ে আমাদের কারোর প্রশ্ন নেই। এবার আসনটা 2016কে ছাপিয়ে 211 ক্রস করে কত যাবে, ওটা আমাদের প্রশ্ন, ক্ষমতায় আসা নয়। কারণ দেখুন, বাংলার মানুষ বিশ্বাস করে গরুর দুধে সোনা পাওয়া যায় না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কনফিডেন্টের ব্যাপারটা যেটা বলছেন, দুটো দল লড়াই করছে। একটা দল মমতা বন্দ্যোপাধ্যায়, তার 9 বছরের সরকার, একটা দল ভারতীয় জনতা পার্টি, তার 6 বছরের দিল্লির সরকার। একটা দল প্রতিশ্রুতি দিয়েছে, এখানে ঘুরে জিজ্ঞাসা করুন সেন্ট্রালে কোন প্রজেক্টটা পেয়েছেন, আর ঘুরে জিজ্ঞাসা করুন দিদি কোন প্রজেক্টটা পেয়েছেন। আপনি মানুষের উত্তর নিন। আমার আরে দিলীপ ঘোষের মা বাবা স্বাস্থ্যসাথীর কার্ড করছে, আর দিলীপ ঘোষ বলছে স্বাস্থ্যসাথীর কার্ডে কী হয়। আরে যে লোকটা তার বাবা মাকে বোঝাতে পারে না, সে 10 কোটি মানুষকে বোঝাবে। এখানেই তো আমরা এগিয়ে রয়েছি। আর সোজা কথা, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে মানুষ যেভাবে উপকৃত হয়েছেন, আর সবচেয়ে বড় কথা যে আমাদের ফেস মমতা ব্যানার্জি, বিজেপির ফেসকে কিছু কিছু সংবাদ মাধ্যম 2019-এর নির্বাচনে, বিশেষ করে অর্ণব গোস্বামী বলে একজন আছেন, রিপাবলিক বলে তার একটা বিখ্যাত চ্যানেল আছে, তিনি 2019 লোকসভার আগে একদম চিৎকার করে করে প্রশ্ন তুলতেন, মোদি ভার্সেস হু, মোদি ভার্সেস হু, মোদি ভার্সেস হু। এই প্রশ্নের জবাব হয়তো আমরা বিরোধীরা সেই সময় দিতে পারিনি। সত্যি তো মোদির এগেনস্টে কোনো ফেস ছিল না। আজকে আমি যদি বলি দিদি ভার্সেস হু, দিদি ভার্সেস হু, দিদি ভার্সেস হু, জবাবটা দেবেন কে? যেই দিলীপ ঘোষ বলবে আমি মুকুল রায়, এক থাপ্পড় মেরে মাইকে নেয় আমি মুখ্যমন্ত্রী। যেই মুকুল রায় বলবে আমি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী এসে বলবে 9 বছর এই পার্টিতে থেকে তোরে পাঠিয়ে দিলাম, তোরে সব মুখ্যমন্ত্রী গেলাম, আমি কি বসে আঙুল চুষবো? আবার লকেট চ্যাটার্জি এসে বলবেন আমি ফেস, রূপা গাঙ্গুলি এসে বলবেন আমি ফেস, আমাদের ধনাদা আবার ওনাকে না রাখলে তারিখ উনি আবার অপমানিত হবেন, আমাদের ধনাদা ফেস। তথাগত রায় বলবেন আমি তো পার্টিটাকে চেনালাম, আমি ফেস। আবার রাহুল সিনহা বলবেন 40 বছর ধরে পার্টিটাকে সার্ভ করলাম, আমি ফেস। রূপা গাঙ্গুলি রাজ্যসভায় ইস্তফা দিয়ে এসে বলবেন আমি ফেস। সবাই ফেস। আসলে অধিক সন্ন্যাসীতে বিজেপির গাজন নষ্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে সমস্যা। জানেন তো, অনেকে বলে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই রাজধানী এক্সপ্রেস যার অনেকগুলো বগি,
4 নম্বর বগির সাথে 10 নম্বর বগির ঠোকাঠুকি থাকলেও সমস্যা নেই, কারণ তৃণমূল কংগ্রেস নামক রাজধানী এক্সপ্রেসটার ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আর ইঞ্জিন যদি একটা হয়, ইঞ্জিন যদি বলে হাওড়া যাব, বগিও হাওড়া যায়। ইঞ্জিন যদি বলে শিয়ালদা যাব, বগি শিয়ালদা যায়। বিজেপির সমস্যা হচ্ছে এখানে বগি নাই, সবাই ইঞ্জিন। আর অনেকগুলো ইঞ্জিন থাকলে কি হয় দিদি, আপনি আমায় বলুন না, প্যাসেঞ্জার কোথায় ওঠে? বগিতে না ইঞ্জিনে? বগিতে তো। তৃণমূলে এতগুলো বগি রয়েছে যেখানে বাংলার 10 কোটি মানুষ ধরে যাবে। কিন্তু বিজেপির সমস্যাটা হচ্ছে যেহেতু সবাই ইঞ্জিন, বগি নাই, তাই প্যাসেঞ্জার ওঠার জায়গা নেই। আর প্যাসেঞ্জার না উঠলে ভোটটা কারা দেবে? আর অনেক ইঞ্জিন হলে যেটা হয়, ঠোকাঠুকি লাগে। বিজেপির ইঞ্জিনে ঠোকাঠুকি। দিলীপের ইঞ্জিন মুকুলকে ঠুকছে, মুকুলের ইঞ্জিন শুভেন্দুকে ঠুকছে, শুভেন্দুর ইঞ্জিন তথাগতকে ঠুকছে। এই ঠোকাঠুকি করে 2021-এর মে মাসে দেখবেন বিজেপি নামক এই ইঞ্জিনবহুল ট্রেনটা পচা ডোবায় ঠ্যাং উল্টে পড়ে থাকবে রেল লাইনের ওপর দিয়ে। আপ মামাটি মানুষ এক্সপ্রেস মমতা ব্যানার্জির ইঞ্জিন নিয়ে, যেটা 2011 সালে 184 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটেছিল, 2016-তে 211 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটেছিল, এবার 222 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে ছুটতে হাওড়ার দিকে যাবে, কারণ হাওড়াটা একটু পেরোলেই জাস্ট নবান্ন। খেলা হবে, এই খেলা হবে। আর খেলা হবে শুনে বিজেপির বন্ধুরা ঘাড়াবেন না, আমি আবারও বলছি, খেলা হবে। আর দরকার হলে দিলীপবাবুর সাথে যদি দেখা হয়, সবুজ আবির আমি দিলীপবাবুর গালেও একটু লাগিয়ে দেবো, কোনো সমস্যা নেই। খেলা হবে দিলীপ দা, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। খেলা হবে মাঝেঘাটে স্লোগান, তাই আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরেই একটা চায়ের দোকানে বসে খেলা হবে দিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেবাংশু ওর মতামত ব্যক্ত করলেন এবং 2021-এ কেন তৃণমূল কংগ্রেসই ফিরছে সেটাও কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন। এখন শেষ পর্যন্ত খেলা কোথায় হয় বা খেলার ফলাফল কি হয় সেটার জন্য আমাদের তাকিয়ে থাকতেই হবে। কাজেই রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।